৮০ ভাগ ভূমিকম্প হয় বিশ্বের যে অঞ্চলে, সেখানে রয়েছে বাংলাদেশ। কি এই রিং অফ ফায়ার? ঢাকার সামনে ভয়াবহ বিপদ কতটুকু? রোজ ৭০,০০০ মানুষ ঘরবাড়ি হারাচ্ছে বিশ্বে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয়ের মুখে গোটা বিশ্ব। ২০৫০ সাল নাগাদ পরিণতি কি হবে? আবারও চমকে দিলেন মুসলিম মেয়র। তার কারিশমা এবারে বশ মানলেন শত্রু প্রেসিডেন্ট ট্রাম্পও। কি এমন জাদু করলেন মামদানি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিশ্বের ৮০ ভাগ ভূমিকম্প ঘটে যে রিং অফ ফায়ার অঞ্চলে, সেখানে রয়েছে বাংলাদেশ। এরই মধ্যে শুক্রবার থেকে ভয়াবহ ভূমিকম্প ও আফটার শকে তীব্রভাবে কেঁপেছে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলো। রিং অফ ফায়ারের অঞ্চল বাংলাদেশ কি বড় কোনো ভূমিকম্পের দিকে এগিয়ে যাচ্ছে? কি বলছেন গবেষকরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। প্রথমে ৫.৭ মাত্রা, ২৪ ঘন্টা না পেরোতেই ৩.৩ মাত্রা। রাজধানী ঢাকার খুব কাছেই হয়ে গেল পরপর দুইটি ভূমিকম্প। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে অনুভূত হয়েছে বেশ কয়েকটি মাঝারি আকৃতির ভূমিকম্প। গবেষকরা বলছেন, বিশ্বজুড়ে যত ভূমিকম্প হয় তার ৮০% হয় ৩টি অঞ্চলে, যাকে বলা হয় রিং অফ ফায়ার। আর এই রিং অফ ফায়ারে রয়েছে বাংলাদেশও। তাহলে কি ১৯৬০ সালের চিলির ৯.৫ মাত্রার ভূমিকম্পের মতো এদেশেও আসবে কোনো মহাবিপর্যয়? বাইরে থেকে দেখলে মনে হবে পৃথিবী একটি শান্ত জায়গা, যেখানে আছে গাছপালা, নদ নদী বা পাহাড়। কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যাবে এই নদ নদী বা পাহাড় আসলে পৃথিবীর বুকে এক একটা ক্ষতচিহ্ন। প্রতিটি ক্ষতচিহ্ন এক একটি গল্প বলে, যে গল্পের মূলে রয়েছে হঠাৎ জীবন্ত হয়ে ওঠা পৃথিবী। ৭টি মহাদেশে কম বেশি ভূমিকম্পের রেকর্ড রয়েছে, তবে একটু খেয়াল করলে দেখা যাবে বেশিরভাগ ভূমিকম্প হয় সাধারণত ৩টি অঞ্চলে: মধ্য আটলান্টিক রিজ, আলপাইড বেল্ট আর সার্কাম প্যাসিফিক বেল্ট, যাকে রিং অফ ফায়ারও বলা হয়। দেখা গেছে বিশ্বের প্রায় ৮০% ভূমিকম্পই এই ৩টি অঞ্চলে হয়। এর কারণ অনুসন্ধান করতে গেলে তাকাতে হবে এই ৩ অঞ্চলের মাটির নিচে। রিং অফ ফায়ার অঞ্চলের মাটির নিচে যাওয়ার আগে জেনে নেই ভূমিকম্প কী। আমাদের পৃথিবী মূলত 4টি স্তরে বিভক্ত। একদম কেন্দ্রে রয়েছে আন্তঃকেন্দ্র, তার উপর বহিকেন্দ্র, এরপর ম্যান্টাল, আর একেবারে বাইরে রয়েছে ক্রাস্ট বা ভূত্বক। ভূমিকম্প মূলত এই ক্রাস্টের কারণেই হয়। সহজ ভাষায় বলতে গেলে, যখন এই ক্রাস্ট প্রচণ্ড প্রেসার বা চাপ নির্গত করে, তখনই কেঁপে ওঠে ভূমি। পৃথিবীর ক্রাস্ট সম্পূর্ণটা একটি আবরণ না, এটি ছোট বড় কিছু খণ্ডে বিভক্ত। দ্য জিওলজিক্যাল সোসাইটির মতে পৃথিবীর পৃষ্ঠ 7টি বড় আর 8টি ছোট টুকরা নিয়ে গঠিত। এই টুকরোগুলোকেই বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো অর্ধতরল গলিত ম্যাগমার উপর ভাসতে থাকে, অর্থাৎ এরা সবসময় গতিশীল। প্লেটগুলো একে অপরের সাথে মুখোমুখি, বিপরীত, পাশাপাশি বা উপরে নিচে সচল রয়েছে। তাদের এই চলাচলের কারণে তৈরি হয়েছে পাহাড়, সমুদ্র বা নদী। তবে মাঝে মাঝেই দেখা যায় চলার পথে দুইটি প্লেটের কিনারাগুলো আটকে যায়। যেখানে কিনারাগুলো আটকায় তাকে বলা হয় ফল্ট লাইন। কিনারাগুলো আটকে গেলেও প্লেটগুলো চলতে থাকে এবং সেই ফল্ট লাইনে তৈরি হতে থাকে প্রচণ্ড স্ট্রেস বা চাপ। প্রেশার বাড়তে বাড়তে হঠাৎই ফল্ট লাইন ছুটে যায় আর নির্গত হয় প্রচণ্ড শক্তি। এই শক্তি সাইজমিক ওয়েভ বা ভূমিকম্প হিসেবে কাঁপিয়ে দেয় এর আশপাশের অঞ্চল। পৃথিবীর এই 3টি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মাটির নিচে রয়েছে সবচেয়ে সক্রিয় সব ফল্ট লাইন। দুশ্চিন্তার বিষয় হচ্ছে, বাংলাদেশের সিলেট বিভাগের উপর দিয়ে গেছে আলপাইড বেল্ট এর ফল্ট লাইন, যা ডাউকি ফল্ট নামেও পরিচিত। এছাড়া সিলেটের দক্ষিণে রয়েছে সিলেট আসাম ফল্ট। এই ফল্ট লাইনটি বিস্তৃত হয়ে মিলেছে চট্টগ্রাম মায়ানমার ফল্ট লাইনের সাথে। আর ঢাকার খুব কাছ দিয়ে গেছে মধুপুর ফল্ট লাইন। অর্থাৎ আমাদের এই ছোট্ট দেশটির উপরে 4টি ফল্ট লাইন আছে, যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে ভূমিকম্প। সাম্প্রতিক সময়ে খুব বড় কোনো ভূমিকম্প না হলেও ছোট ও মাঝারি বেশ কিছু ভূমিকম্প অনুভূত হয়েছে এই ফল্ট লাইনগুলোতে, যার ফলাফল ভালো বা খারাপ যে কোনোটিই হতে পারে। কারণ ছোট ও মাঝারি ভূমিকম্প সাধারণত ফল্ট লাইনে প্রেশার অনেকটাই বের করে দেয়, ফলে বড় ভূমিকম্পের ঝুঁকি কমে আসে। কিন্তু উল্টোটাও হতে পারে, ছোট বা মাঝারি ভূমিকম্প আভাস দেয় হয়তো আসছে বড় কোনো দুর্যোগ। মানব ইতিহাসের সবচাইতে বড় ভূমিকম্প ধরা হয় চিলির ১৯৬০ সালের ৯.৫ মাত্রার ভূমিকম্পকে। এর মতো ভয়াবহ ভূকম্পন মানব ইতিহাসে আর নেই। ইমরান মাহমুদ, বাংলাভিশন। বিশ্বে প্রতিদিন ৭০,০০০ মানুষ ভিটে মাটি হারাচ্ছে। গেল এক দশকে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ২৫ কোটি মানুষ।
প্রাকৃতিক বিপর্যয়ের চরম ঝুঁকিতে পুরো পৃথিবী। বন্যা, দাবদাহ, ঝড় এবং খাবার ও পানির ঘাটতি মানবজাতির অস্তিত্বকে বিপন্ন করে তুলছে প্রতি মুহূর্তে। সবচেয়ে বেশি ঝুঁকিতে দরিদ্র দেশগুলোর বাস্তুচ্যুত মানুষ। সতর্ক করেছে জাতিসংঘ। এখনই ব্যবস্থা না নিলে 2050 সাল নাগাদ বিশ্ব পরিস্থিতি কতটা ভয়াবহ হবে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বে প্রতিদিন নিজের ঘরবাড়ি হারাচ্ছে 70,000 মানুষ। জলবায়ু বিপর্যয়ের শিকার হয়ে গত 10 বছরে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 25 কোটির উপরে। বন্যা, দাবদাহ, ঝড় এবং খাবার ও পানির ঘাটতি এখন কেবল প্রাকৃতিক ঘটনা নয়, মানবজাতির জন্য হয়ে দাঁড়িয়েছে বড় হুমকি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সাম্প্রতিক একটি প্রতিবেদন বলছে, এই বিপর্যয় ক্রমেই নিচ্ছে ভয়াবহ আকার। 2024 সালে ব্রাজিলের একটি রাজ্যে শুধুমাত্র বন্যায় মারা গেছে 181 জনের বেশি, আর বাস্তুচ্যুত হয়েছে 5,80,000 মানুষ। আফ্রিকার দেশ চাদে বন্যার কারণে এক বছরে ঘর ছাড়া হয়েছে 13 লাখ মানুষ। সুদানে শরণার্থীরা প্রতিদিন পাচ্ছে মাত্র 10 লিটার করে পানি। এসব কিছুর পেছনেই দায়ী জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন। জলবায়ুর চরম প্রভাব থেকে মানুষকে রক্ষা করার সক্ষমতা প্রতিনিয়ত কমে আসছে। মানবজাতি সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাতগুলোতে অচিরেই বিনিয়োগ না বাড়ালে ভবিষ্যৎ হবে ভয়াবহ বিপজ্জনক। বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবেই সতর্ক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার। UNHCR এর প্রতিবেদন অনুসারে বাস্তুচ্যুতদের মধ্যে 4 ভাগের 3 ভাগই এমন দেশে বাস করছে যেসব রাষ্ট্র এখন আছে উচ্চ ঝুঁকিতে। 2040 সালের মধ্যে জলবায়ুর প্রভাবে বিপর্যস্ত দেশের সংখ্যা বেড়ে 65-তে পৌঁছাতে পারে বলে আশঙ্কা জাতিসংঘের। গণহারে বন উজাড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খাদ্য ও পানির নিরাপত্তার মতো বিষয়গুলো এখন বিপদসীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার দরিদ্র দ্বীপ রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি বিপর্যয়ের শিকার। কার্বন নির্গমন কমানোর জন্য বৈশ্বিক পদক্ষেপ নেয়ার কোনো বিকল্প নেই। এই বিষয়ে যত অগ্রগতি হয়েছে তা খুবই সামান্য। ব্রাজিলে আয়োজিত এবারের COP30 সম্মেলনে এভাবেই নিজের আশঙ্কার কথা প্রকাশ করলেন পালাওয়ের রাষ্ট্রদূত। জলবায়ু সংকট মোকাবেলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটি হল অর্থায়ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু তহবিল ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে ফেলতে শুরু করেছে ব্যাপক প্রভাব। বিশ্বের অনেক উন্নত দেশই নিজেদের অর্থনৈতিক স্বার্থ ও রাজনৈতিক অগ্রাধিকারের কারণে জলবায়ু তহবিলে দানের পরিমাণ কমিয়ে দিয়েছে। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোতে সহায়তা হ্রাস পাওয়ায় আরও জটিল হচ্ছে বাস্তুচ্যুত মানুষের জীবনের নিরাপত্তা। বন্যা, খরা ও তাপপ্রবাহের সঙ্গে লড়াই করতে সক্ষমতা নেই, ক্রমেই বাড়ছে এমন দেশের সংখ্যা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি দ্রুত আন্তর্জাতিক তহবিল এবং প্রযুক্তিগত সহায়তা না পাওয়া যায় তাহলে আগামী 10 বছরে আরও কয়েক কোটি মানুষ বাধ্য হবে নিজেদের জীবন ও ঘরবাড়ি হারাতে। পশ্চিমা দেশগুলোর দেখানো পথে হাঁটছে না চীন। বেইজিং ও সমমনা বেশ কিছু দেশ পরিবেশ বান্ধব জ্বালানি এবং গ্রিন টেকনোলজিতে বাড়াচ্ছে বিনিয়োগের পরিমাণ। বিশ্বের সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ হলেও পরিবেশ বান্ধব জ্বালানির সবচেয়ে বড় উৎপাদক চীন। এসব উদ্যোগ কিছুটা আশার আলো দেখালেও বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য পূরণে মোটেও পর্যাপ্ত নয়। আন্তর্জাতিক পর্যায়ে অচিরেই ব্যবস্থা না নিতে পারলে 2050 সালের মধ্যে জলবায়ু পরিস্থিতি হয়ে উঠবে চরম বিপর্যয়ের কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আবারও বন্ধু শত্রু সবাইকে চমকে দিলেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। নিজ কারিশমায় এবারে বশ মানালেন তার চরম শত্রু খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যে ট্রাম্প নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের আগে মামদানিকে সন্ত্রাসী বলেছিলেন, তাকে হারাতে উঠে পড়ে লেগেছিলেন, এবারে সেই মামদানিকেই রীতিমতো হোয়াইট হাউসে ডেকে তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। সবচেয়ে অবাক ব্যাপার, শুধু মামদানির প্রশংসা করেই ক্ষান্ত হননি ট্রাম্প, উল্টো সাংবাদিকদের আক্রমণ থেকেও বাঁচিয়েছেন মামদানিকে। তাই সবার আগ্রহ জেগেছে, কি এমন জাদু বলে ট্রাম্পকে বশ করেছেন নিউ ইয়র্কের নয়া মেয়র। হোয়াইট হাউস কি কারিশমা দেখিয়েছেন তিনি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। এক চালে পাল্টে গেল দাবার গুটি। নিউ ইয়র্কের সদ্য বিজয়ী মেয়র জোহরান মামদানিকে সামনে পেয়ে বদলে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুসলিম মেয়র মামদানির গুণে মুগ্ধ হলেন প্রেসিডেন্ট। একদিন আগেও যেই মামদানি ছিলেন ট্রাম্পের চোখের দুশ্মন, সেই ট্রাম্পই বললেন মামদানি তাকে ফ্যাসিস্ট বললেও অসুবিধা নেই, এতে কিছুই মনে করবেন না তিনি। উল্টো মামদানিকে প্রশংসায় ভাসালেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকের পর জোহরান মামদানি মেয়র হিসেবে ভালো করবেন বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন উঠেছে, বিরোধপূর্ণ সম্পর্কের পর কোন জাদুতে মামদানির কারিশমা ট্রাম্পকেও ছাড়িয়ে গেল।
চলতি মাসে অ্যান্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন মামদানি। নির্বাচনের আগে পরে প্রেসিডেন্ট ট্রাম্প ও মামদানি ছিলেন একে অন্যের বিরোধী, কিন্তু মেয়র নির্বাচিত হওয়ার আগেও মামদানি নিউ ইয়র্কবাসীর কাছে এক পরিচিত ও বিশ্বাসের নাম। নির্বাচনেও তার প্রতিফলন দেখা যায়। বৈঠকে অংশ নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও মামদানি পরিচিত হলেন নতুনভাবে। অনেকের ধারণা ব্যবহারেই ডোনাল্ড ট্রাম্পের মন জয় করে নিয়েছেন মামদানি। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য বিজয়ী মেয়রের প্রশংসা করে বলেন, মেয়র হিসেবে মামদানি ভালো করবে, এটাই তার বিশ্বাস। দুজনের একটা মিল আছে, তারা দুজনেই শহরের উন্নয়নে কাজ করতে চায়। বৈঠকে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তার উদ্বেগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প ও মামদানি। মামদানি মেয়র হিসেবে ভালো করবে। আমরা নিউ ইয়র্কের উন্নয়ন নিয়ে কথা বলেছি। আমরা দুজনই এই শহরের উন্নয়ন চাই। আপনারা যে প্রশ্ন করেছেন তার উত্তরে আমি বলবো, তর্কে যাওয়ার চেয়ে সহজে বলা যায় মামদানি আমাকে ফ্যাসিস্ট বলতেই পারেন, আমি এতে কিছুই মনে করছি না। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও মামদানির এ বৈঠক নিউ ইয়র্কবাসীকে আপাতত কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। এখন দেখার বিষয় এই অবস্থান কতদিন বজায় থাকে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের 28 দফা শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আসছে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আলটিমেটামে মহাসংকটে পড়েছেন জেলেনস্কি। তার মতে এই প্রস্তাব মেনে নেওয়া বা নেয়ার জেরে ইউক্রেন হয় আত্মমর্যাদা হারাবে, নয়তো হারাবে যুক্তরাষ্ট্রের মতো এক মিত্রকে। হিজেল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। কয়েকদিন ধরেই রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে যে সম্প্রতি অনানুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে 28 দফার একটি শান্তি পরিকল্পনা পাঠানো হয়েছে। এবারে ফাঁস হওয়া ওই খবর প্রসঙ্গে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি মেনে নিতে জেলেনস্কিকে 27 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই সময়সীমার মধ্যে ইউক্রেন এটি মেনে না নিলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে সরে যাবে এবং সব সমর্থন ও সহায়তা বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ প্রস্তাব সম্পর্কে 21 নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, জেলেনস্কিকে এটি পছন্দ করতেই হবে। তিনি যদি এটি মেনে না নেন তাহলে তাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। শীতকাল ঘনিয়ে এসেছে, রক্তপাত বন্ধ করার জন্য হাতে সময় খুব কম। সব মিলিয়ে জেলেনস্কিকে এই পরিকল্পনা অনুমোদন করতেই হবে। এদিন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, যদি সবকিছু ইতিবাচকভাবে চলে তাহলে এই জেলেনস্কিকে দেয়া সময়সীমা বাড়ানোও যেতে পারে। প্রস্তাবের ওপর মতামত জানাতে 27 নভেম্বর পর্যন্ত যে সময় বেঁধে দেয়া হয়েছে আমি মনে করি এটি যথেষ্ট, কম নয় বেশিও নয়। এদিকে ট্রাম্পের এই আলটিমেটাম বেঁধে দেওয়া প্রসঙ্গে সতর্কতা জানিয়ে জেলেনস্কি বলছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের জন্য যে পরিকল্পনা দিয়েছে তা রাশিয়ার পক্ষে যাবে। এর ফলে ইউক্রেনকে হয় আত্মমর্যাদা হারাতে হবে, আর না হলে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রকে হারানোর ঝুঁকি নিতে হবে। এই সময়কে ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি বলে অভিহিত করেছেন তিনি। তবে এত কিছুর পরও শান্ত থেকে দ্রুত যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও অংশীদারদের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে জেলেনস্কি জোর দিয়ে বলেন, তিনি দেশের সঙ্গে বেইমানি করবেন না। এই পরিকল্পনা থেকে একটি সমাধান খুঁজে বের করতে তিনি কাজ করছেন বলে জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ইউক্রেন যেন রাশিয়ার দখল করে নেওয়া ভূখণ্ডের দাবি ছেড়ে দেয় এবং সামরিক বাহিনীর আকার ছোট করে, সেই বিষয়ের উল্লেখ আছে এই প্রস্তাবে। একই সাথে যুদ্ধ শেষ করার বিনিময়ে ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতিও দিতে হবে ইউক্রেনকে। এগুলো মূলত রাশিয়ার দাবি বলছেন সমালোচকরা। ফলে এই দাবি মেনে নেওয়া মানে রাশিয়ার কাছে আত্মসমর্পণের শামিল। তবে এসবের বিনিময়ে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দিতে চায় যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের শান্তির জন্য মার্কিন প্রস্তাব চলমান সংঘাত সমাধানের ভিত্তি হতে পারে। ইউক্রেন যদি এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে রুশ বাহিনী আরও এগিয়ে যাবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। অন্যদিকে এই প্রস্তাব ইস্যুতে ইউরোপীয় নেতারা ইউক্রেনের সমর্থনে কথা বলছেন। তারা কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বলছেন, ইউক্রেনের প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়া দেশটির ভাগ্য নির্ধারিত হতে পারে না। সব মিলিয়ে নতুন করে এক জটিল অধ্যায়ে প্রবেশ করছে ইউক্রেন যুদ্ধ। হিজল জুবায়ের, বাংলাভিশন। বেঙ্গালুরুর ব্যস্ত শহর থেকে যেন সরাসরি সিনেমার দৃশ্য। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে দিনে দুপুরে 7 কোটি রুপি লুট। অভিনয়ের জেরে
অস্ত্র সন্ত্রাসীরা থামিয়ে দেয় নগদ পরিবহনকারী ভ্যান। কাগজপত্র যাচাইয়ের নামে নিরাপত্তারক্ষীদের অস্ত্র নামাতে বাধ্য করে তারা। তারপর নিরিবিলি স্থানে নিয়ে অস্ত্রের মুখে সবাইকে নামিয়ে ভ্যান ভর্তি টাকা তুলে নিয়ে মুহূর্তেই উধাও ডাকাত দল। ঘটনায় ভেতরের কারো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। সিনেমার মতো ডাকাতি, আর তাতেই হাতিয়ে নেওয়া হয়েছে পুরো 7 কোটি রুপি। দিন দুপুরে শহরের মাঝখানে একটি এসইউভি গাড়িতে করে আসেন 6 জন অস্ত্রধারী। তবে তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল অভিনয়। নিজেদের পরিচয় দেন ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা হিসেবে। বিপুল অর্থ পরিবহনের কাগজপত্র পরীক্ষা করেন তারা। আর সেই কথা বিশ্বাস করেন নিরাপত্তারক্ষীরাও। ডাকাতরা প্রথমেই 4 জন কর্মীকে বলে অস্ত্রগুলো ভ্যানে রেখে তাদের গাড়িতে উঠতে। চালককে বলা হয় ভ্যান চালিয়ে সামনে যেতে। পরে কয়েক কিলোমিটার পেছনে অনুসরণ করে এসইউভি গাড়িটি। নিরিবিলি জায়গায় গিয়ে অস্ত্রের মুখে সবাইকে নামিয়ে দেন তারা। তারপর ভ্যান ভর্তি 7 কোটি রুপি তুলে নিজেদের গাড়িতে করে পালিয়ে যায় দলটি। চমক এখানেই শেষ নয়। ব্যবহৃত গাড়িটিতে লাগানো ছিল ভুয়া নম্বর প্লেট আর গভর্নমেন্ট অব ইন্ডিয়া লেখা স্টিকার, যা পুরো প্রতারণাটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল। ঘটনার বেশিরভাগ জায়গায় ছিল না সিসিটিভি। ডাকাতরা একাধিক গাড়ি ব্যবহার করেছে কিনা তাও নিশ্চিত নয়। সে কারণেই জটিল হচ্ছে তদন্ত। ব্যবহৃত একটি এসইউভি জব্দ করা হলেও পালানোর গাড়ি শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনাটি গেল 19 নভেম্বর বিকেলে ঘটে বেঙ্গালুরুর কেন্দ্র এলাকায়। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় 22 নভেম্বর বিকেলে ডাকাতির ঘটনায় পুলিশ 3 সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এবং 5 কোটি 76 লাখ রুপি উদ্ধার করে। ভেতরের কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মোর্শেদ আলম, বাংলা ভিশন। 24 বছরে দ্বিতীয়বার ভেঙে পড়ল ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নমনশ সায়াল। 37 বছরের এই পাইলটকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। মোর্শেদ আলমের আরও একটি ডেস্ক রিপোর্ট। তামিলনাড়ুর সুলোর এয়ারফোর্স স্টেশনের কোয়ার্টারে এখন নিস্তব্ধতা। মাত্র 6 বছরের এক কন্যা বাবার জন্য দরজার দিকে তাকিয়ে থাকে। খেলনার পাশে রাখা বাবার দেওয়া ছোট্ট জ্যাকেটটা আঁকড়ে ধরে। হয়তো এখনো মনে হয় বাবা ফিরে এসে তাকে কোলে তুলে নেবেন। কিন্তু সেই কোলে তোলার মানুষটির শরীর এখন 1000 মাইল দূরে শীতল কফিনে। দুবাইয়ের ঝকঝকে নীল আকাশে তেজস যুদ্ধবিমান যখন উড়ছিল তখন কেউ ভাবতেও পারেনি কয়েক সেকেন্ডের মধ্যে একটি পরিবার চিরজীবনের জন্য ভেঙে পড়বে। 37 বছর বয়সী ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নমনশ সায়াল যে আকাশে তার স্বপ্ন উড়িয়েছে, পরিবারকে আশা দেখিয়েছেন, সেই আকাশেই তার জীবন শেষ। দুবাই এয়ার শোতে বিশেষ কৌশল প্রদর্শনের সময় আচমকা ভারসাম্য হারায় তেজস। মুহূর্তে বিধ্বস্ত হয় বিমানটি। আগুনে ঘেরা ককপিট থেকে আর বের হতে পারেননি পাইলট। নমনেশের স্ত্রী বায়ুসেনার সদস্য। কলকাতায় ফোর্সে থাকার সময় পেলেন স্বামীর মৃত্যু সংবাদ। নিজের কাজের কঠোরতা সামলে তিনি জানতেন আকাশে উঠতে হয় ভয় নিয়ে নয়তো দায়িত্ব নিয়ে। কিন্তু এখন সেই দায়িত্বই তার জীবন থেকে ছিনিয়ে নিয়েছে সবচেয়ে আপন মানুষটিকে। হিমাচলের কাংড়া জেলার বাড়ি থেকে সামরিক জীবনে পৌঁছানো নমনশ ছিলেন পরিবারের গর্ব। তার বাবা জগন্নাথ সায়াল প্রাক্তন সামরিক মেডিকেল কর্পস কর্মী ছিলেন, পরে হন স্কুলের প্রিন্সিপাল। ছেলের সাফল্য নিয়ে তার মুখে ছিল গর্বের হাসি। এখন একই মুখে তার শুধু একটাই প্রশ্ন, এত বড় আকাশ, কিন্তু ছেলেকে আর জায়গা দিল না কেন? নমনেশের জন্মভূমি হিমাচল নিস্তব্ধ। বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সকলেই নমনেশকে নির্ভীক ও বীর বলে শ্রদ্ধা জানিয়েছেন। পাহাড়ি এলাকার মানুষের কাছে নমনশ ছিলেন অনুপ্রেরণা, স্বপ্ন দেখার সাহসের নাম। সেই স্বপ্নই চূর্ণবিচূর্ণ ভয়াবহ দুর্ঘটনায়।
ভারতীয় প্রযুক্তিতে তৈরি গর্বের নাম তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট। ২৪ বছরে দ্বিতীয় দুর্ঘটনা এটি। হয়তো যান্ত্রিক ত্রুটি, নয়তো গতি বা উচ্চতার সমস্যা। তদন্ত কমিটি জানাবে এর কারণ। পরিবার বলছেন, তদন্ত যতই গভীর হোক, ঘরের খালি চেয়ারে আর কেউ বসবে না। মোর্শেদা আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।